বছর ঘুরে এলো রক্তছড়া জুলাই, কারফিউ, সাজোয়াজান আর বুলেট কিছুতেই হার মানেনি ছাত্র জনতা, পতন হয় স্বৈরশাসক হাসিনার। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন, সব বাধা পেরিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা হবে বললেন রিজভী। সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির। জুলাই পদযাত্রা শুরু, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন। দখল দূষণের কবলে নোয়াখালী শহরের বেশিরভাগ খাল, বৃষ্টি হলেই দেখা দেয় জলবদ্ধতা, দ্রুত খননের আশ্বাস কর্তৃপক্ষের। গাজায় সমুদ্র তীরবর্তী ক্যাফে, স্কুল সহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলা, ৯৫ ফিলিস্তিনি নিহত, বাস্তুচ্যুত শত শত পরিবার। এবং ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল এর আগামী আসর, বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত, ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী নোয়াখালী রয়্যালস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বছর ঘুরে আবারও এসেছে রক্তছড়া জুলাই। মনে পড়ে ২০২৪ যে বছর জুলাই ছিল ৩৬ দিনের। বৈষম্য দূর করতে জেগে ওঠা ছাত্র জনতা হত্যায় তখন মেতেছিল আওয়ামী লীগ সরকার। কারফিউ, সাজোয়াজান আর বুলেট সবকিছুই হার মানে সব শোষণের শৃঙ্খল ভাঙা জুলাই যোদ্ধাদের কাছে। পতন হয় হাসিনার স্বৈর শাসনের। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মাসের নাম। বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের সাথে এ মাসেই আবারও জেগে উঠেছিল পুরো বাংলাদেশ। শহরে নামে সাজোয়াজান, বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ। কারফিউ, গ্রেপ্তার আর নির্বিচারে হত্যা যেন আগুন ধরিয়ে দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষের রক্তে। আর সে দাবাগ্নিতে ভস্ম হয়ে যায় হাসিনার ১৬ বছরের গড়ে তোলা স্বৈর শাসন। শুরুটা ছিল কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জ করে কিছু স্থানে। তখনকার সরকার প্রধান শেখ হাসিনা যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যা হাসিনার প্রতি শুধু শিক্ষার্থীদের ভরসাই নষ্ট করেনি, অপমানবোধ বিদ্ধ করে তার চেয়েও বেশি। এক পর্যায়ে রাতে হলের তালা ভেঙে বেরিয়ে আসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আন্দোলন দমাতে এবার পুলিশের সাথে যুক্ত হয় ছাত্রলীগ। অতর্কিত হামলা, গুলি আর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা বিপর্যস্ত করে তোলে আন্দোলনকারীদের। তারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা করালো। এতটুকু পর্যন্ত পুরো জিনিসগুলো আসলে কোটা এবং এই জিনিসটার মধ্যেই ছিল। বাট ১৬ তারিখে যখন প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ মারা যায়, তো এটা একটা খুবই একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। মানুষকে কানেক্ট করবে এবং আমরা ওই চেষ্টাটাই করেছিলাম, যেহেতু আমাদের এখানে স্টাডি সার্কেলের বেশ কিছু মানুষজন ছিল যারা এগুলো নিয়ে পড়াশোনা করতো, এবং ওই জায়গা থেকেই আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে শুধু সাহসী ছিল, আপোষহীন ছিল, ব্যাপারটা এমন না। তারা স্টুডেন্ট হিসেবেও দেশের অন্যতম সেরা স্টুডেন্ট ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। হলগুলোতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে আলোচনায় না গিয়ে শুরু হয় সরাসরি গুলি। সাধারণের রক্তে লাল রাজপথ। বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে থাকে একের পর এক তাজা প্রাণ। এমন বর্বরতা যেন সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত করে দেশের সব শ্রেণী পেশার মানুষদের। ঘোষণা হয় কারফিউ, মোতায়েন হয় সেনাবাহিনী, পথে পথে চোখ রাঙায় সাজোয়াজান। এরই মাঝে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করে সরকার।
সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু ততক্ষণে শিক্ষার্থীদের আন্দোলন জনবিস্ফোরণে রূপ নেয়। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ক্ষমতায় টিকে থাকতে যেন নরপিচাস হয়ে ওঠে হাসিনা। আবারও বুলেটবিদ্ধ হয় হাজারো মানুষ। ডাক আসে এক দফার। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণহত্যা আর প্রতিরোধ একাকার হয়ে রক্তাক্ত জুলাইকে টেনে নিয়ে যায় ৩৬তম দিনে। ৩৬শে জুলাই বা ৫ আগস্ট সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ সহ পুরো ঢাকা। পালিয়ে যায় হাসিনা। অভ্যুত্থানকারীদের বিজয়ের মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সামনে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাতে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি করে ছাত্রদল। বক্তারা জানান, জুলাই আগস্ট অভ্যুত্থান নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাত 12টা, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পর নিভে গেল শহীদ মিনারের আলো। জ্বলছে শত শত মোমবাতি, স্মরণে জুলাইয়ে প্রাণ দেয়া শহীদেরা। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির সহযোগী সংগঠন ও সিনিয়র নেতারা। ঘোষণা করেন অভ্যুত্থানের মাসের কর্মসূচি। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলটির নেতারা জানান, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার। বলেন, সংগ্রামের স্বপ্ন পূরণে অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হবে ছাত্র সমাজকে। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করতে চাই যে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সেই সমস্ত বীর শহীদদের যে চেতনা, সেটি প্রকৃত অর্থে আমরা হৃদয়ে ধারণ করে সামনের রাজনীতি করবো ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী জানান, বাধা আসলেও থেমে থাকা যাবে না। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান দলটির নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর ও খুলনায় মোমবাতি প্রজ্বলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। যশোরের সোমবার রাতে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের মণিহার চত্বরে বিজয় স্তম্ভে আয়োজিত হয় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে পহেলা জুলাইয়ের প্রথম প্রহরে খুলনার জিয়া হল চত্বরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে ছাত্রদল। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই কর্মসূচির সূচনা করা হয়। চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশন এলাকায় মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল। একটি স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার জন্য, যেটা আমাদের সাধারণ মানুষের সারা বাংলাদেশের মানুষের আহ্বান ছিল একটি সুষ্ঠু ভোট, সেই ভোটের অধিকারের জন্য এবং তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই জন্য আমরা আজকে আমাদের অনুষ্ঠান করেছি। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য দোয়াও করেছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তারা আরও বড় কর্মসূচি করতে পারি। তারা যে আত্মত্যাগ করেছে সেটার জন্য আমরা তাদের সম্মানটা আমরা তাদের রাখতে পারি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা।
যাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। একটি ন্যায্য ও সমানাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। জানান, পদযাত্রার মূল উদ্দেশ্য হল গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার কার্যক্রম শুরু হবে এবং পরে তা বিভিন্ন জেলায় হবে। যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেই অর্জন এখনো খুবই সীমিত। আমরা বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠী উত্থান হয়েছে, তাদের হাত ধরে এই বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করবে এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক ও আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতে চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক, এদিনের শহীদ আবু সাইদের পরিবার কি বলছেন এবং সেখানকার কি অবস্থা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, ঠিক তার সমাধিস্থলের কাছে আমরা রয়েছি। এই দিনটিকে ঘিরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন। আমরা সকালে এসে দেখেছি যে রংপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন। আবু সাইদের বাবা মায়ের সঙ্গে তারা কুশল বিনিময় করেছেন, খোঁজখবর নিয়েছেন। এরপরেই তাদেরকে সঙ্গে নিয়েই আবু সাইদের যে কবর রয়েছে সেখানে এসে তারা কবর জিয়ারত করেছেন। এ সময় আবু সাইদের বাবা যেটি বলেছেন, আপনি জানেন যে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আবু সাইদের বাবা বলেছেন যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন এই হয়রানির শিকার না হয়, একই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত এবং শুধু যারা গুলি করেছে তারাই নয়, এই তাকে হত্যা করবার যে একটি বৃত্ত তৈরি হয়েছিল এর সঙ্গে যারা জড়িত রয়েছে তারাও যেন এই বিচারের আওতায় আসে, এমনটি তারা বলেছে। আপনি জানেন যে এই বর্ষপূর্তিতে কিন্তু আজকে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের যিনি রয়েছেন সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের নেতা রয়েছেন হাসরাত আব্দুল্লাহ, তারা সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা কিছুক্ষণ পরেই আবু সাইদের যে সমাধিস্থল রয়েছেন সেখানে আসবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন এবং কবর জিয়ারত করবেন। এরপরেই কিন্তু তারা গাইবান্ধার সাদুল্লাহপুর পলাশবাড়ি রয়েছেন, সেখানে গিয়েই তারা রংপুরে যেখানে আবু সাইদকে টার্গেট করে হত্যা করা হয়েছে সেই স্থানে তারা যাবেন। একই সঙ্গে শহরের জাহাজ কোম্পানি মোড়, পাড়া চত্বরে যাবেন। এরপরে তারা কিন্তু দিন শেষে রংপুরের জেলা ডিসির মোড় এবং জেলা স্কুল মোড়েই তারা কিন্তু পথসভা করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছিল। আবু সাইদ এখানে যারা নেতৃবৃন্দ আসে তারা বলছেন যে আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি চেতনা। আবু সাইদ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে যে তিনি জীবন দিয়েছিলেন সেটি যেন বাস্তবায়ন হয়, এমনটি তারা দাবি করছে। তো আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক সভাপতি রয়েছেন তার কাছে, তিনি তার কাছে কি তথ্য রয়েছে আমরা তার কাছে আসলে জানতে চাই। রফিক, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় এবং আমরা ঢাকা থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, যারা ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছে এনসিপির, তাদের সঙ্গে আমরা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছি। তো আপনি ইতিমধ্যেই জানেন যে আজকে জুলাইয়ের প্রথম দিন এবং আজকে থেকেই এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী যেই কর্মসূচি নেওয়া হয়েছে, পদযাত্রার কর্মসূচি, সেটি শুরু হয়ে গিয়েছে। তো আজকে সকাল 8টা নাগাদ শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে দোয়া করার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের। তবে পথে কিছুটা বিলম্ব হওয়ায় আসলে তারা রংপুর এলাকায় অনেকটাই পরে এসে কিছুক্ষণ আগে পৌঁছেছে। এখন আমরা পীরগঞ্জ উপজেলার একটি
বেসরকারি কমিউনিটি সেন্টারে রয়েছে এবং এখানে এনসিপির যারা নেতাকর্মী তারা অবস্থান করছেন। এবং আজকে আপনি আরেকটি কথা জানেন নিশ্চয়ই যে এইচএসসি পরীক্ষা রয়েছে, তো তারা আসলে চাচ্ছেন না যে একটি বিশাল বহন নিয়ে যখন যারা যাবেন তখন যাতে এইচএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি বা বিলম্ব হয়। এই জন্য তারা চাচ্ছেন যে সকাল 10টায় যখন এইচএসসি পরীক্ষা শুরু হবে তারপরই তারা আসলে এখান থেকে রওনা দিবেন আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে। এবং তারপরে আজ 11টার দিকে এখান থেকে তাদের গাইবান্ধা যাওয়ার কথা ছিল এবং সেখানে পথসভায় অংশগ্রহণ করার কথা ছিল। তো যেহেতু আসলে কবর জিয়ারতের যে প্রক্রিয়া সেটি আসলে বিলম্ব হয়ে গেছে এবং আমরা অপেক্ষা করছি কখন নাগাদ আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মী কখন তারা এই কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে আবু সাঈদের বাসার উদ্দেশ্যে রওনা করবে। আমরাও আসলে অপেক্ষায় রয়েছি। তো মূলত আসলে যেটি জানাতে চাই যে আজকে 8টায় যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে গেছে এবং এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে আগত পাশাপাশি পীরগঞ্জের স্থানীয় যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা কিছুটা অপেক্ষা করার পরেই হয়তো এখান থেকে আবু সাঈদের বাসার উদ্দেশ্যে রওনা করবে। তো আমার কাছে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে ছিল সর্বশেষ খবর। রফিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার সন্ধ্যা 7:30টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় 15 মিনিট স্থায়ী আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। ফোন আলাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য আলোচনা, সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের উত্তরণ, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে 6টি ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপগুলো হলো সব ভিআইপি, ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়া অধিকতর মনোযোগ বাড়ানো, সব অ্যাপসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান, সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা, বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্মস বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে ইস্যু করে গণতন্ত্রে ফেরার আকাঙ্ক্ষা যারা বাধাগ্রস্ত করবে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী চীন সরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। সবাইকে সতর্ক করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সহ নানা বিতর্ক তোলা হচ্ছে। এতে সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহতের চেষ্টা বিএনপি মেনে নেবে না বলেও জানান তারা। ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন
এবং ইউনূসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে গুলশান কার্যালয়ে চীন সফর শেষে বিএনপির অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেছে চীন। দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে আন্তরিকতার সাথে কাজ করবে চীন, এমন আশ্বাস পেয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন $31.68 বিলিয়ন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গেল 30 জুন অর্থাৎ 2024-25 অর্থ বছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $31,683.97 মিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $26,663.66 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $31,313.75 মিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল $26,325.56 মিলিয়ন মার্কিন ডলার। দেখছেন সংবাদ সকাল। জয়পুরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মাছুয়া বাজারে চলছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবন জুড়ে দেখা দিয়েছে ফাটল, আর ভেতরে জমে থাকা কাদা, ময়লা ও দুর্গন্ধে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কেনাবেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দ্রুত সংস্কারের দাবি জানালেও বাস্তবিকতা এখনো হয়নি। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে বাজারটি অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সহকর্মী রেজাল করিম রেজালের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 90 দশকের নির্মিত জয়পুরহাট শহরের ব্যস্ততম মাছুয়া বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার বেচাকেনা হলেও বছর পর বছর অবহেলায় পড়ে আছে বাজার ভবনটি। ছাদে জংধরা রড, পিলারে ফাটল আর উঠে যাওয়া মেঝের পলেস্তারা সব মিলিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যেই চলছে বেচাকেনা। 30 বছর আগে থেকে সংস্কার হয় নাই। আমরা দোকানদারি ঝুঁকির মধ্যে দোকানদারি করি। একটা ভালো কাস্টমার ঢুকতে পারে না, একটা অফিসার আসে না, ড্রেন গুলো দুর্গন্ধ হয়ে গেছে। তাদের মধ্যে কোনো কাস্টমার আসে, জিনিস দিয়ে বসে থাকি, অথচ কোনো বেচা বিক্রি নাই। বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলোতে যাওয়া যেন ভোগান্তির নামান্তর। নেই পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও একেবারে বিপর্যস্ত। বর্ষা হোক বা খরা, সবসময় বাজারের পথঘাট ভেজা ও কর্দমাক্ত থাকে। দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মাছ বাজারটা একদম জরাজীর্ণ, মানে বেহাল দশা। আপনারা যদি দেখেন, সরজমিনে তদন্ত করে দেখেন যে কি অবস্থা। এটা সুস্থ কোনো মানুষ এখানে আসতে পারবে না। মাছের বাজারে আসলে এতটাই নোংরা, কাপড় তো তুলে হাঁটতেই হয়, মানে চলার কোনো পরিবেশ নাই। ভাড়া 3 গুণ বাড়লেও গত 30 বছরে মার্কেটের কোনো সংস্কার হয়নি। দ্রুত সংস্কার চান বাজার কমিটির সভাপতি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দিয়ে আপনারা দেখেন। দীর্ঘদিন অবহেলায় জয়পুরহাটের মাছুয়া বাজার দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। এই সংস্কার কার্যক্রমটা দ্রুত সমাধান করতে আমরা সক্ষম হব। ইনশাআল্লাহ এই সমাধানের মাধ্যমে পৌরবাসীর যে ভোগান্তি সেটা লাঘব হবে। দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকি কাটিয়ে স্বস্তিতে ফেরাতে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নোয়াখালী শহরের সব খাল। প্রতি বছর বর্ষায় শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা শহরবাসীর চলাচলে চরম দুর্ভোগ ডেকে আনে। স্থানীয়রা এর জন্য খাল দখল ও দূষণকেই দায়ী করছেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কর্তৃপক্ষের উদ্যোগ দেখতে যান বাসিন্দারা। নোয়াখালী থেকে মাওলা সুটনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
নোয়াখালীতে গত বছরের স্মরণকালের দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় শহরবাসী চরম দুর্ভোগে পড়েছিল। স্থানীয়রা এর জন্য শহরের খালগুলো দখল, দূষণ ও ভরাটকে দায়ী করছেন। জেলার ছোট খালগুলো দখল ও দূষণের ফলে বন্যার পানি নিষ্কাশনে ব্যাহত হয়, ফলে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষায় বাড়িঘরে পানি ওঠে, কিন্তু তার নিষ্কাশনে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয়রা জানান, বর্ষার মৌসুম এলেই প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, তবে তা মোটেও যথেষ্ট নয়। বাইরের পানি এবং ঘরের ভিতরে পানি এবং চলাফেরা করতে অনেক আমাদের কষ্ট। আমাদেরকে অনেক বর্ষা আসলে সব বছরে পানি ভরা জায়গা, প্রতি বছর আমাদের বাসার ভিতরে পানি থাকে, ওবা কোয়ার্টারে পানি থাকে। বর্ষা আসলে প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণ নয়। খাল দখল ও দূষণমুক্ত হলে জলাবদ্ধতা কমে আসবে বলে অভিমত বাসিন্দাদের। নোয়াখালী শহরের খালগুলির উপরে অবৈধ স্থাপনা ও অবৈধ দখল থাকার কারণে পানি নিষ্কাশন হয় না। নোয়াখালীর মাঝদি শহরের বেহাল অবস্থা, একটু ভারী বর্ষণ হলেই পানি উঠে যায়। নোয়াখালীর যে খাল, ওই খালটা অবৈধ দখল আছে, এখন সেগুলো দূষণমুক্ত না করা গেলে আমাদের এই জলাবদ্ধতা নোয়াখালী শহর থেকে মুক্ত হবে না। সমস্যা সমাধানে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা বিভিন্ন দপ্তর, সরকারি দপ্তর নির্দেশনা দিয়েছি তাদের খালগুলো, তাদের আওতায় খালগুলোকে পানি প্রবাহ বৃদ্ধি করতে তাদের প্রয়োজনীয় যে কার্যক্রম, কোনো প্রকল্প যদি গ্রহণের প্রয়োজন হয় তারা গ্রহণ করবে, সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে খালগুলো দখল ও দূষণমুক্ত করে বর্ষায় পানি নিষ্কাশনের পথ সুগম করা হবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। 23 বছর পর হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার শহরের জিমনেশিয়াম মাঠে সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা, আর ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাইদ ইব্রাহিমের তথ্য, ছবিতে জানাচ্ছেন আপন অপু। পটুয়াখালী শহর জুড়ে বসানো হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সেজেছে শহর। জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল ঘিরেই এ আয়োজন। দীর্ঘ 23 বছর পর নতুন নেতৃত্ব আসছে জেলা বিএনপিতে। প্রায় 1400 কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করবেন। সম্মেলন ঘিরে চলছে মিছিল, মিটিং ও প্রচারণা। বিরাজ করছে উৎসব আমেজ। পটুয়াখালী জেলায় নতুন নেতৃত্ব আসবে, এই নেতৃত্ব নিয়ে সবাই আনন্দিত আছে। জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, আমরা কর্মীরা খুব উচ্ছ্বসিত। আমরা চাই যে কর্মী বান্ধব নেতা যারা বিগত সময় আমাদের পাশে ছিল। দেশ গড়তে বিএনপিকে শক্তিশালী করা সহ সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতের প্রত্যয় পদপ্রত্যাশীদের কণ্ঠে। জয়যুক্ত হলে এই দলকে আরো গতিশীল করার জন্য, আরো শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী দল বিএনপি পটুয়াখালীতে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল দল হিসেবে আমি তৈরি করব। আমি যদি নির্বাচিত হই, নিপীড়িত নেতাকর্মীরা যাতে আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে দল করতে পারে তার ব্যবস্থা করব। তারেক রহমানের যে নির্দেশনা, যে তরুণদেরকে এগিয়ে নিতে হবে, তরুণদের ভাবনাকে মূল্যায়ন করতে হবে, সেই হিসাবে বিজয় হওয়ার আশাবাদ ব্যক্ত করি। যে নেতাকর্মীরা রাজপথে ছিল, আমি বিশ্বাস করি তাদের মূল্যায়ন হওয়া উচিত। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভোট দিয়ে বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সম্মেলনে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী নেতাদের মূল্যায়নের প্রত্যাশা করছেন অনেকে। তারেক রহমান সাহেব যে নির্দেশনা দেবে, আগেও তার নির্দেশনায় আমরা চলেছি, বর্তমানেও চলব, আগামীতেও চলব। আমরা একটা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম করব পটুয়াখালীতে তারেক সাহেবের নির্দেশে। এটাই আমাদের চাওয়া। বঞ্চিত নেতাকর্মীদেরকে নিয়ে আগামী দিনে পটুয়াখালী জেলা বিএনপি সুসংগঠিত করব। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়ার কথা জানান দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। খুব ভালো লাগছে, এমনকি জাতীয় নির্বাচনে এত সুন্দর করে শহর সাজানো হয় না। তো কাজেই আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইভাবে শহরকে সাজিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। সবশেষ 2002 সালের 21 মে জেলা বিএনপির সম্মেলন হয়। এরপর আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম। তাই এবারের সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রাব চৌধুরীর পরিবারের জমি দখলের পায়তারা এবং
হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার মেয়ে জান্নাত ফাতেমা রব চৌধুরী। তিনি বলেন, গ্রামের হাফিজ মাহমুদ চৌধুরী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও জালিয়াতির মাধ্যমে তাদের পরিবারকে হয়রানি করে আসছে। 2008 সালে তার মা একটি বায়নামা চুক্তি করলেও পরবর্তীতে তা টাকা না পাওয়ায় বাতিল হয়ে যায়। মা মারা যাওয়ার পর দুই ভাই প্রবাসে চলে গেলে ফাঁকা বাড়ি দখলের চেষ্টা শুরু করে প্রতিপক্ষ। অভিযোগে আরো বলা হয়, ওই চক্র বাড়ির মূল্যবান গাছ কেটে বিক্রি করেছে এবং জমি নিজেদের বলে দাবি করছে। ফাতেমা রব এই অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মসজিদ কোটকারীদের বিভিন্ন রকম আওয়ামী লীগের প্রোগ্রাম করছে, তারাই নিরীহবাদীকে এবং আইয়ুকে ভুল বুঝাইয়া এই মামলা রেকর্ড করাইয়া বিপ্লবের চেতনা নস্যাৎ করার চেষ্টা করতেছে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। দেখছেন সংবাদ সকাল।